দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি সেরা 10। আর শুরুতে যে খবরে নজর রাখবো, তুমুল ঝড়ে লন্ডভন্ড উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা। রাতেই পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছলেন মুখ্যমন্ত্রী, দুর্গতদের সঙ্গে কথা বললেন, হাসপাতালে গিয়ে আহতদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী, গেলেন আলিপুরদুয়ারেও, আশ্বাস দিলেন পাশে আছে প্রশাসন। রবিবার রাত 1টা জলপাইগুড়ি হাসপাতালে মুখ্যমন্ত্রী কথা বলেন আহতদের সঙ্গে, দুর্গতদের সঙ্গেও কথা বলেন। রবিবারের সামান্য সময়ের ঝড়ে তছনছ জলপাইগুড়ি। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। রাতেই জলপাইগুড়ি পৌঁছন, রাতভর সেখান থেকে বিভিন্ন কাজের তদারকি করেন তিনি। ময়নাগুড়ির পুঠিমারি হাই স্কুলের রিলিফ ক্যাম্প ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের সাথে যারা যুক্ত আছেন তারা যথেষ্ট উদ্যোগ নিয়ে কাজ করেছে এবং বাদ বাকিটা তাদের আশ্রয়, তাদের খাবার, তাদের রিলিফ, তাদের চিকিৎসা, তাদের অন্যান্য যে সমস্ত রিলিফে আমরা দিই সেগুলো সমস্ত কিছু দিতে হবে, কারণ তাদের কাছে একটা বাসনপত্র পর্যন্ত দিই। সোমবার সকাল থেকে দুর্গতদের খবর নিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। চপারে আলিপুরদুয়ার পৌঁছন মুখ্যমন্ত্রী। তপসিখাতা এলাকায় দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। আমি প্রশাসনকে বলবো সার্ভে করে দেখুন এবং নিজের মতো করুন। কার কতটা ঘর ভেঙেছে, কতটা আংশিক ভেঙেছে, কতটা পুরো ভেঙেছে, এবং যাদের বাড়িতে কিচ্ছু নেই, একটা বাসন পর্যন্ত নেই, একটা পরবা জামা পর্যন্ত নেই, প্রশাসন তার সাহায্যের হাত কাল থেকেই বাড়িয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্যোগে বা দুর্ঘটনায় বারবার ছুটে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে মাথায় আঘাত নিয়েই গার্ডেন রিচে পৌঁছন মমতা। এবার উত্তরবঙ্গ পৌঁছলেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে মমতার এই অভ্যাসকেই হাতিয়ার করে তুলছে তৃণমূল। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থেকে কৌস্তব ভৌমিক ও পিনাকি চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। মাত্র কয়েক মিনিট, তারপরেই আর চেনা যাচ্ছে না গোটা এলাকা। তুমুল ঝড়ে লন্ডভন্ড ঘরবাড়ি, নিশ্চিন্তের আশ্রয় ঠাই সারা হয়ে একেবারে পথে বসেছেন জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের একাংশ। কয়েক মিনিটের কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি ও ময়নাগুড়ির একাংশ। কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত? জলপাইগুড়ি থানার পাটকাটা, পাহাড়পুর, খারিজা এবং জলপাইগুড়ি শহরের বেশ কিছু এলাকা। ময়নাগুড়ি থানার বার্নিশ, ধরমপীর, মাধবডাঙ্গা 2 নম্বর। 6টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 1,500 বাড়ি ক্ষতিগ্রস্ত। ঝড়ে 4 জনের মৃত্যু, জখম অন্তত পক্ষে 180 জন। ছেলে ব্যবসা করে, সবগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, একদম ভেঙে নিয়ে গেছে। মেশিন নিয়ে গেছে, ডিজের মেশিন, ডিজের বক্স টক্স সব উড়ে নিয়ে গেছে। আর বাড়ি ঘর ভেঙে সব শেষ, একটা টিন টুন কিচ্ছু নাই। আমাদের 4টা ঘর। মেয়ে অসুস্থ, মেয়েকে ময়নাগুড়ি হসপিটাল থেকে জলপাইগুড়ি হসপিটালে রেফার করা হয়েছে। জলপাইগুড়ি হসপিটালে আসে মেয়ের কাছে, এমনকি আমি পৌঁছাইতে পারতেছি না। বন্যায় প্রতি বছরই ক্ষতির মুখে পড়েন উত্তরবঙ্গের মানুষ, কিন্তু রবিবারের এই ঝড়ের জন্য প্রস্তুত ছিলেন না তারা। মুহূর্তে ঝড়ে একেবারে তছনছ হয়ে গিয়েছে সংসার। অসংখ্য পরিবার এখন খোলা আকাশের নিচে। রাতে সেভাবে ক্ষয়ক্ষতি আঁচ না করা গেলেও সোমবার সকালে লন্ডভন্ড পরিস্থিতি সামনে এসেছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মাথা গোজার ঠাঁই। কোথায় থাকবেন, কি খাবেন, দিশেহারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। কালকে ঝড় হয়েছিল, ঝড়ে এই যে দুন ভাঙে এসছে, ঘর বাড়ি সব ভাঙে নিচ্ছে। ভাঙা ঘরে পড়ে আছি। ঝড় আর শিলাবৃষ্টিতে লন্ডভন্ড হয়ে যায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক এবং কুমারগ্রাম ব্লকের বিস্তীর্ণ এলাকা। উপড়ে যায় বহু বিদ্যুতের খুঁটি ও ট্রান্সফরমার। শুধুমাত্র আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের পাতলাখাওয়া, চকুয়াখেতি, খড়খড়িয়া, সোনাপুর, বাবুরহাট, চিলাপাতা এবং তপসিখাতা এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে 1000 কাঁচা ও পাকা বাড়ি। শিলাবৃষ্টির তোড়ে ছাঁচড়া হয়ে যায় অগুন্তি বাড়ির টিনের চাল। উপড়ে যায় প্রচুর গাছ। বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়ায় অন্ধকারে ডুবে যায় আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের সিংহভাগ এলাকা। ঝড়ের অবস্থা হয়েছে, কিছু বলতে পারি না। বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে থাকবো, মানে থাকার কোনো অবস্থাই নাই। পরে তো কি করতে পারছিলাম, ভগবানের এখন গোবিন্দের চক্র, মানে কোনো রকম আর কি বেঁচে গেছি। দুর্যোগের পর এলাকা ঘুরে গেছেন খোদ মুখ্যমন্ত্রী, গেছেন রাজ্যপাল, বিরোধী দলনেতাও। মুখ্যমন্ত্রীর নির্দেশে কাজ শুরু করেছে প্রশাসন। তবে ক্ষতিগ্রস্তদের মনে শান্তি নেই। কয়েক মিনিটের মধ্যে বেঘর হয়েছেন যারা, আশ্রয়ের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত তারা নিশ্চিত হবেন কিভাবে।
জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার থেকে কৌস্তব ভৌমিক ও পিনাকি চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা ভোটের নির্বাচনী প্রচারের শুরু থেকেই একেবারে বেলাগাম দিলীপ ঘোষ। অবশেষে দিলীপ ঘোষকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে বেফাঁস মন্তব্য, সেই মন্তব্যের জেরে দিলীপকে সেন্সর করলো জাতীয় নির্বাচন কমিশন। দিলীপের জবাবে সন্তুষ্ট নয় কমিশন। জেপি নাড্ডাকে যুক্ত করে দিলীপকে কড়া চিঠি কমিশনের। কমিশনের স্ক্যানারে দিলীপকে সেন্সর কমিশনের। বারবার বেফাঁস মন্তব্য করে শেষ পর্যন্ত নিজেই বিপদ ডেকে আনলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দিলীপের বেলাগাম মন্তব্য, আগে বাবা ঠিক করুন। দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে, ত্রিপুরার আমি ত্রিপুরার মেয়ে, মানে বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক। কমিশন মেশো, ভাই কি এমন হয়ে গেছে? সকালে উঠে মেসোর বাড়ি দৌড়েছো তোমরা, যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছো। আমরা তো মেসমশাইয়ের কাছে যাই না যে মেসমশাই কান মুলে দিন। বহিরাগতদের নিদান। দিলীপের মন্তব্যের বিরোধিতা জানিয়ে কমিশনের নালিশ জানায় তৃণমূল। জানিয়েও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। বেফাঁস মন্তব্যের জেরে জোড়া শোকজ হাতে পান দিলীপ। কমিশন 29 মার্চের মধ্যে তার জবাব তলব করে। দিলীপের জবাব চায় বিজেপির শীর্ষ নেতৃত্ব। বর্ধমান দুর্গাপুরের প্রার্থী দুঃখ প্রকাশ করে চিঠি লেখেন, কিন্তু তারপরেও বেফাঁস মন্তব্য থেকে বিরত থাকতে পারেননি তিনি। এবার বিজেপির শীর্ষ নেতৃত্ব জেপি নাড্ডাকে চিঠিতে যুক্ত করে দিলীপকে সতর্ক করল কমিশন। কি বলা হয়েছে চিঠিতে? দিলীপের বক্তব্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘিত, ব্যক্তিগত আক্রমণ করছেন দিলীপ ঘোষ, নারীর সম্মানহানি হয় এমন কোনো মন্তব্য নয়, নির্বাচনের কাজে যুক্ত দলীয় কর্মী নেতাদের সতর্ক করার নির্দেশ। ভোট পর্ব শেষ না হওয়া পর্যন্ত কমিশনের কড়া নজরে থাকবেন দিলীপ ঘোষ। বচকে রহনা রে বাবা, বচকে রহনা রে, টিএমসি সে বচকে রহনা। কলকাতা টিভি। জমজমাট ভোটের লড়াই, ভোটের মুখে ফের নিষেধ উদয়ন সংঘাতে তুলকালাম। কাঁচ ভাঙল উদয়নের কনভয়ের, পাশাপাশি শাসক বিরোধী আক্রমণে তরজা তুঙ্গে। প্রথম দফার ভোটের মুখেই উত্তরবঙ্গে আবারও উত্তেজনার পারদ চলল। 2024 লোকসভা ভোটের প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহারে ভোটের মুখে ফের উত্তপ্ত দিনহাটা। 19 উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে 7টি পকেটে পুরে নেয় বিজেপি। এবার ক্ষমতা ফিরে পেতে মরিয়া তৃণমূলও। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ বিজেপিও। ফল দুই দলের তুমুল সংঘর্ষ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ান রাজ্যের বর্তমান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার সন্ধ্যে দলীয় কাজে কোচবিহার আসছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তখন কোচবিহারের ঘুঘুমারি এলাকায় চলছিল বিজেপির একটি মিছিল। উদয়ন গুহর মিছিল পেরিয়ে যাওয়ার সময় আচমকাই সংঘর্ষে জড়ায় দুপক্ষ। অভিযোগ, তখনই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর কনভয়ের ওপর হামলা চালায় বিজেপি। ভাঙে উদয়ন গুহের গাড়ির কাঁচ। উদয়ন গুহর গাড়িতে হামলার পর রাতভর দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় চলে বোমাবাজি ও তাণ্ডব। বোমাবাজির অভিযোগ তৃণমূল বিজেপি একে অপরের বিরুদ্ধে। পুঁটিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান প্রিয়ঙ্কর রায়ের বাড়িতেও রাতভর বোমাবাজির অভিযোগ ওঠে। সোমবার সকালে ঘটনাস্থলে পৌঁছে 4টি তাজা বোমা উদ্ধার করে দিনহাটা থানার পুলিশ। বাসন্তীহাট এলাকায় বিজেপির 2 নম্বর মণ্ডল ভাইস প্রেসিডেন্ট সুশান্ত বর্মনের বাড়ি ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় শাসক বিরোধী তরজা তুঙ্গে। অভিযোগ উড়িয়ে দেয় তৃণমূল। শাসক বিরোধী দুই দলেরই নজরে উত্তরবঙ্গ, ক্ষমতা দখলের লড়াই। গেরুয়া শিবির ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে অন্যদিকে ক্ষমতা পুনরুদ্ধারে ঝাঁপাচ্ছে তৃণমূলও। কোচবিহারে একই দিনে সম্মুখ সমরে মোদি মমতা। কোচবিহারে পরিবর্তন না প্রত্যাবর্তন, উত্তর মিলবে 4 জুন। তবে ভোটের লড়াই যে জমে গিয়েছে, রাজনীতির পারদ যে ঊর্ধ্বমুখী, তার প্রমাণ মিলতে শুরু করেছে। কোচবিহার থেকে অনুপম সাহা ও রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। প্রতিপক্ষকে বিধে এক্স স্যান্ডেলে পোস্ট, পাল্টা পোস্ট প্রতিপক্ষের। তারপরেই পোস্ট অস্বীকার করে এক্স স্যান্ডেলে হ্যাক হওয়ার দাবি। বীরভূমের 2 প্রার্থী তৃণমূলের শতাব্দী রায় ও বিজেপির দেবাশিস ধরের এই তরজায় আপাতত সরগরম জেলা রাজনীতি। প্রাক্তন পুলিশ কর্তা তথা লোকসভা নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী দেবাশিস ধরকে এক্স স্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তার এক্স স্যান্ডেলে শতাব্দী লেখেন, 21 বিধানসভা ভোটে নির্বাচন কমিশন কোচবিহারের দায়িত্ব দিয়ে দেবাশিস ধরকে পাঠিয়েছিলেন। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 গ্রামবাসীর মৃত্যু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সাসপেন্ডও করা হয়। সিআইডির আতশ কাচের তলায় ওই অফিসার। সিআইডি তদন্তে উঠে আসে দেবাশিস ধরের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির তথ্য। 2015-17 বর্ষে কয়েকশো গুণ সম্পত্তি বৃদ্ধি হয়েছে দেবাশিসের।
শতাব্দীর পোস্টের পর তার পাল্টা জবাব দেন দেবাশিস ধর। ফোনে বলেন, অর্ধসত্য জেনে এইভাবে পোস্ট না করাই ভালো। শীতলকুচি কাণ্ডের সঙ্গে রাজ্য পুলিশের কোনো সম্পর্ক ছিল না। তা রাজনীতির ময়দানে আনলে রাজ্য প্রশাসনকে দায়ী করা হয় বলে দাবি দেবাশিসের। আমার একটাই মতামত, অর্ধসত্য জেনে জীবনে টুইট না করাই ভালো। শীতলকুচি ম্যাটারের সাথে দূর আমাদের রাজ্য পুলিশের কোনো সম্বন্ধ ছিল না এবং কেন্দ্রীয় বাহিনী পুলিশে মারা গেছিল। আমি যেহেতু জেলার এসপি ছিলাম, আমি শুধু প্রেস ব্রিফ করেছিলাম, সেটা একমাত্র ওটাই ফ্যাক্টর। ওটাকে রাজনীতির ময়দানে যদি নিয়ে আসেন, উনি পক্ষান্তরে রাজ্য সরকারকেই দায়ী, মানে রাজ্য প্রশাসনকেই দায়ী করছেন বলে মনে হয়। এদিকে শতাব্দীর পোস্টের খবর ছড়াতেই নিজের পোস্ট অস্বীকার করেন অভিনেত্রী। তার দাবি, এমন পোস্ট করতে তার রুচিতে বাধে। নিজের প্রোফাইল হ্যাক হতে পারে বলেও দাবি শতাব্দীর। এই টুইট আমি করিনি, আমি টুইট করি না। কে করেছে আমি পুলিশকেও কমপ্লেন করেছি দেখার জন্য যে এইটা আমার স্ট্যাটাসে, আমার রুচিতে, আমার পারিবারিক শিক্ষাতে বাধে যে এরকম কারোর সম্পর্কে আমি উক্তি করব। কারণ ওটা কোনো প্রয়োজনই নেই এই উক্তি করার। আর সেখানে আমার হ্যান্ডেল থেকে এই নির্বুদ্ধিতা, এই বাজে লেখা কে লিখলো, এটা আমার জন্য খুব বিরক্ত। নির্বাচনের আগে দুই প্রার্থীর এই পোস্ট চর্চায় আপাতত সরগরম বীরভূমের রাজনৈতিক মহল। বীরভূম থেকে মনা বীরবংশী ও ঋতভাস চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অন্যান্য আরো খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, সন্দেশখালী আন্দোলনের ছায়া কি এবার মিনা খায়? সন্দেশখালীর মতোই নারী নির্যাতন, জমি দখল ও মারধরের অভিযোগ 185 নম্বর বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। আর তারই গ্রেফতারের দাবিতে বাসন্তী হাইওয়েতে বিক্ষোভ মিনাখা 1 নম্বর ব্লকের বগিরতলা তালতলা এলাকার মহিলাদের। পরে পুলিশের আশ্বাসে ওঠে এই বিক্ষোভ। সন্দেশখালীর পর মিনাখা, ভোট আবহে এবার তৃণমূল নেতাদের গ্রেপ্তারি দাবিতে বিক্ষোভ মহিলাদের। বাসন্তী হাইওয়েতে রাস্তায় শুয়ে বিক্ষোভ মিনাখা 1 নম্বর ব্লকের বগিরহুলা তালতলা এলাকার মহিলাদের। সন্দেশখালীর মতোই নারী নির্যাতন, জমি দখল এবং মারধরের অভিযোগ 185 নম্বর বুথের সভাপতি বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে। প্রায় ঘণ্টাখানেক পর মিনাখা থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। যদিও মিনাখা থানায় নির্দিষ্ট কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি ওই তৃণমূল নেতা বিশ্বজিৎ মণ্ডলের বিরুদ্ধে। তবে ঠিক কী কারণে মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করলেন সেটি খতিয়ে দেখছে পুলিশ। ভোট আবহে সন্দেশখালী এখন শিরোনামে, তবে আর কোনো সন্দেশখালী চান না এলাকাবাসী। মিনাখা থেকে সন্দীপ চক্রবর্তী রিপোর্ট, কলকাতা টিভি। শনিবার ইডির জেরার মুখে পড়ে শেখ শাহজাহান। তদন্তে অসহযোগিতার অভিযোগে সেদিনই তাকে সোন অ্যারেস্ট করে ইডি। শাহজাহানকে নিজেদের হেফাজতে চেয়ে ব্যাংশাল আদালতে আবেদন ইডি। সোমবারই তাকে ব্যাংশাল আদালতে হাজিরার নির্দেশ। 5 জানুয়ারি 2024, আকুঞ্জিপাড়া সন্দেশখালী। সন্দেশখালীর আকুঞ্জিপাড়ায় রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। সেখানেই আক্রান্ত হন ইডি আধিকারিকেরা। ওই দিন থেকেই শিরোনামে সন্দেশখালী। যদিও ওই ঘটনার পর থেকেই বেপাত্তা শাহজাহান। প্রায় 55 দিন পর রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয় সন্দেশখালী তৃণমূল নেতা। আদালতের নির্দেশে তাকে তুলে দেওয়া হয় সিবিআই এর হাতে। ইডি আক্রান্তের মামলায় তদন্ত শুরু করে সিবিআই। 28 মার্চ শাহজাহানকে বসিরহাট আদালতে তোলা হয়। 12 দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশের 48 ঘন্টা কাটতেই তৎপর ইডি। 30 মার্চ বসিরহাট সংশোধনাগারে ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় শাহজাহানকে। রেশন দুর্নীতি, আর্থিক তছরূপ, জমি দুর্নীতি মামলা সহ 16টি মামলার তদন্তে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থা। যদিও ওই দিনের জেরায় শাহজাহানের বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগে শাহজাহানকে সোন অ্যারেস্ট করে ইডি। শাহজাহানের 14 দিনের হেফাজতের আবেদন জানিয়ে সোমবার ব্যাংশাল আদালতে পেশ করে ইডি। বসিরহাট মহকুমা আদালত থেকে কলকাতায় নিয়ে আসা হয় শেখ শাহজাহানকে। কলকাতা টিভি। অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর তড়িঘড়ি বৈঠকে বীরভূম কংগ্রেস। সাসপেন্ড করা হলো 5 জনকে। সাসপেন্ড নিয়ে অধীর চৌধুরী ও মিল্টন রশিদকে তোপ কংগ্রেস নেতাদের। কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে কটাক্ষ তৃণমূলের।
বীরভূমে জোট প্রার্থী মিল্টন রশিদকে কোনো সাহায্য নয়। জেলা নেতৃত্বের একাংশের এই সিদ্ধান্তের পর কোন্দল ঠাকতে তড়িঘড়ি বৈঠকে কংগ্রেসের জেলা সভাপতি তথা বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ সহ অন্য কার্যকরী সভাপতিরা। সাসপেন্ড করা হয়েছে মৃণাল বসু জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি, সঞ্জয় অধিকারী প্রাক্তন সভাপতি, অপূর্ব চৌধুরী পিসিসি মেম্বার, রথিন সেন পিসিসি মেম্বার এবং সত্যব্রত ভট্টাচার্য পিসিসি মেম্বারকে। জেলায় জেলায় জোট নিয়ে ধোঁয়াশা এখনো জারি, তার মধ্যেই কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে, আর তা নিয়ে কটাক্ষ তৃণমূলের। সাসপেন্ড হওয়া নেতা মৃণাল বসুর নিশানায় অধীর চৌধুরী। প্রাক্তন বিধায়ক তথা দলের জেলা সভাপতি মিল্টন রশিদকে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে কংগ্রেস। তারপরই জোট প্রার্থী মিল্টন রশিদকে কোনো রকম সাহায্য না করার সিদ্ধান্ত নেন জেলা নেতৃত্বের একাংশ। সিউড়িতে জেলা ও রাজ্য কংগ্রেসের 40 জন নেতা বৈঠক করে এই সিদ্ধান্ত নেন। কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা রাজ্য কংগ্রেসের কার্যকরী সমিতির স্থায়ী আমন্ত্রিত সদস্য সঞ্জয় অধিকারীর নেতৃত্বে গৃহীত হয় এই সিদ্ধান্ত। ভোটের মুখে ইন্ডিয়া জোটের অস্তিত্ব নিয়েই এখন নানা প্রশ্ন, তবে তার মধ্যে জোটকে ঘোট বলে কটাক্ষ করেছেন মমতা। আদতে ইন্ডিয়া জোটের কোনো অস্তিত্বই বাংলায় আছে কি, প্রশ্ন রাজনৈতিক মহলের। কংগ্রেস ও তৃণমূল দুই মেরুতে, তৃণমূল নেত্রীর একলা চলর বার্তা, কিন্তু যে ভোটের জন্য ইন্ডিয়া জোটের অবতারণা, সেক্ষেত্রে ভোটের পরে ইন্ডিয়া জোটে কতটা কাজ হবে তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক বিশ্লেষকদের। বীরভূম থেকে ঋতভাস চট্টোপাধ্যায় ও মনা বীরবংশীর রিপোর্ট, কলকাতা টিভি। নির্বাচনের খরচ চালাতে তমলুকের সিপিএম প্রার্থীকে 20,000 টাকা দান করলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। প্রচারে বেরিয়ে এই দানে খুশি বাম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ইলেকটোরাল বন্ডে টাকা নেয়নি সিপিএম, তাহলে নির্বাচনের খরচ কিভাবে চলবে, এই চিন্তায় ঘুরছিল নন্দকুমারের বাসিন্দা প্রাক্তন শিক্ষক চণ্ডীচরণ প্রামাণিকের মনে। এমন সময় জানতে পারেন তাঁরই এলাকায় প্রচারে আসছেন তমলুকের সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। শারীরিক অসুস্থতাকে দূরে সরিয়ে রেখেই সায়নের প্রচারে সামিল হন চণ্ডীচরণ। নির্বাচনের জন্য নিজের পেনশন থেকে জমানো 20,000 টাকা তুলে দেন সায়নের হাতে, বলেন আপনাকে এই টাকা নিতেই হবে। প্রচারে বেরিয়ে সকালে এই দান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সায়ন। নির্বাচনী বন্ডের টাকা না নিয়ে দীর্ঘ 5-6 বছর ধরে মামলা চালিয়ে আর্থিক সততার পরিচয় দিয়েছে সিপিএম, এমনটাই দাবি ওই দলের। সেই সহানুভূতিতে কিছু অর্থ চাঁদা হিসেবে আসছেও, তবে ভোটের বাজারে সিপিএমের প্রচারে সত্যি কতটা দাগ কাটছে তা নিয়ে সংশয় আছে পর্যবেক্ষকদের। তমলুক থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। অবশেষে নির্বাচনী বন্ড নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত মাসের মাঝামাঝি সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে রায় দিয়ে তা বাতিল করার নির্দেশ দেয়। মোদী অবশ্য এখনো মনে করেন বন্ড সঠিক ছিল। বন্ড তথ্য প্রকাশ্যে আসতেই বিরোধীরা মোদী প্রশাসনের বিরুদ্ধে সরব হয়। গত ফেব্রুয়ারির 15 তারিখ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ নির্বাচনী বন্ড অসাংবিধানিক বলে তা অবিলম্বে বাতিল করার নির্দেশ দেয়। তৎকালীন আইন অনুসারে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে গচ্ছিত বন্ড সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ্যে আসে নির্বাচন কমিশনের মাধ্যমে। তাতেই শাসক বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কর্পোরেট সংস্থার থেকে দলীয় তহবিলে টাকা তোলার অভিযোগে সরব হয় বিরোধীরা। কিন্তু এতদিন ধরে প্রধানমন্ত্রী নানা বিষয়ে বিরোধীদের আক্রমণে সক্রিয় থাকলেও বন্ড নিয়ে নীরব ছিলেন মোদী। এক তামিল টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে প্রধানমন্ত্রী প্রথম বন্ড নিয়ে মুখ খুললেন। সুপ্রিম কোর্ট যাকে অবৈধ বলেছে, মোদী সেই নির্বাচনী বন্ড সঠিক ছিল বলে দাবি করেছেন। তিনি বলেন তার সরকার দলগুলির তহবিল সংগ্রহে স্বচ্ছতা আনার চেষ্টা করেছিল, তাতে কোনো ভুল ত্রুটি থাকলে তা শুধরে নেওয়া যেত, কিন্তু তা বাতিল হওয়ার ফল বিরোধীদের ভুগতে হবে বলে হুঁশিয়ারি দেন মোদী। যদিও নির্বাচনী বন্ড বাতিল হওয়ায় বিরোধীরা কিভাবে বিপাকে পড়বে তা খোলসা করেননি তিনি। কোন সংস্থা কোন দলকে কত টাকা দিয়েছে তা গোপন রাখার আইনি অনুমোদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। গোপন তথ্য সামনে আসতেই বিরোধীরা দাবি করে নিজেদের তহবিল ভরতে এমন নির্বাচনী বন্ড চালু করে বিজেপি। এই সাক্ষাৎকারে সর্বোচ্চ আদালতের নির্দেশ নিয়ে সরাসরি মন্তব্য করেননি তিনি। তার পাল্টা দাবি 2018 সালের আগে রাজনৈতিক দলগুলি ব্যবসায়ী শিল্পোদ্যোগীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করত, কিন্তু তার সরকারিভাবে লেনদেন হতো না। মোদির মতে নির্বাচনী বন্ড ছিল সরকারি লেনদেন ব্যবস্থা। কলকাতা টিভি। সেরা 10 এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।